তাপস রায় দুজনের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। দেখুন, এই গোটা বিষয়টা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক চক্রান্ত, ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক চক্রান্তে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য সিবিআই, ইডি, এনআইএ এই কেন্দ্রীয় সরকারের ক্ষমতাগুলোকে, এজেন্সিগুলোকে অপব্যবহার করছে। আমরা খুব স্পষ্টভাবে দুটো জিনিস বলতে চাই। এক, বিজেপি নেতারা বলে দিচ্ছেন, কিছুদিন আগে বললেন দেখুন নর্থ 24 পরগনায় কি হয়, বিজেপি নেতারা বলে দিচ্ছেন যে এরপর অমুকরা অ্যারেস্ট হবেন, অমুক জায়গায় ইডি যাবে, অমুক জায়গায় সিবিআই যাবে, এবং তারপরে সিবিআই, ইডি তার সেই ধরনের মুভমেন্ট করছে। অর্থাৎ এটা বিজেপির ইনস্ট্রাকশনে হচ্ছে, বিজেপির উদ্দেশ্য সাধন করার জন্য হচ্ছে, এবং পুরোপুরি রাজনৈতিকভাবে হচ্ছে, এটা কিন্তু স্পষ্ট। বিজেপি, ধরুন আমি যদি উদাহরণ দিই সুজিত বসু, তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী, একজন গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতা। এবার কয়েকদিন আগে আমরা বিজেপির মুখে শুনেছি, বিজেপি নেতাদের মুখে, দেখুন এবার উত্তর 24 পরগনায় কি কি হয়। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনায় জেলায় সাংগঠনিকভাবে কিছু পদক্ষেপ নিয়েছেন, কোর কমিটি গঠিত হয়েছে, এবং সুজিত বসুকে দমদম এবং বসিরহাট এই দুটো লোকসভা কেন্দ্র বিশেষ দায়িত্ব নিয়ে দেখতে বলেছে। এখন সুজিত বোসকে যেহেতু দমদম এবং বসিরহাটের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, তাই বিজেপি সুজিত বোসকে টার্গেট করছে যে তাহলে দমদম এবং বসিরহাট সুজিত বোস ব্যস্ত থাকবেন এই সব হ্যারাসমেন্ট নিয়ে, তাকে কালিমা লিপ্ত করা যাবে। ফলে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার যার ক্ষেত্রে এইভাবে কাউকে আটকে, কাউকে বিব্রত করে জমি ফাঁকা করতে চাইছে বিজেপি। রাজনৈতিকভাবে পারছে না, মানুষকে সঙ্গে নিয়ে পারছে না, সেই জন্য এজেন্সিকে নামিয়ে জমি ফাঁকা করতে চাইছে বিজেপি। ফাঁকা মাঠে ওরা খেলতে চায়, মূর্খের স্বর্গে বাস করছে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বর্গে, মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে। ফলে কোনো অবস্থাতেই এই চক্রান্তগুলি শেষ পর্যন্ত সফল হবে না, নির্বাচনী সাফল্য ভারতীয় জনতা পার্টি পাবে না। রাজ্যের নেতারা কি করছেন, রাজ্যের নেতারা তাদের যে এই সাংগঠনিক ব্যর্থতা, সাংগঠনিক দেউলিয়াপনা, তারা দিল্লির কাছে লিস্ট পাঠাচ্ছেন, একে একে এরা খুব তৃণমূলের হয়ে বাড়াবাড়ি করছে, এদেরকে এক্ষুনি বসানো দরকার, এদেরকে এক্ষুনি সরানো দরকার। এই নামের লিস্ট রাজ্য বিজেপি থেকে দিল্লি বিজেপির কাছে পাঠাচ্ছে, সেই দিল্লির বিজেপির হয়ে সেই লিস্ট যাচ্ছে এজেন্সির কাছে। ফলে এর বাড়ি যাও, তাকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞাসাবাদ করো, তাকে হ্যারাস করো, তাকে ব্যস্ত করে দাও এসব কাজে। আরেক দিক থেকে লোকের মধ্যে তার সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করে দাও। এই ধরনের কাজগুলো হচ্ছে। সিবিআই কোথায় থাকে যখন শুভেন্দু অধিকারী, যিনি সিবিআই এর এফআইআর নেমড, সারদায় অভিযুক্ত, নারদায় বিজেপি ওকে চোর বলেছিল, তার বাড়িতে তো যাচ্ছে না, তার বাড়িতে তো সিবিআই ইডি যাওয়ার সময় হচ্ছে না, তার বিরুদ্ধে তো কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগ, কয়েক কোটি টাকা ব্ল্যাকমেলিং এর অভিযোগ, তার কাছ থেকে তো নগদ টাকা উদ্ধার করতে যাচ্ছে না। কাঁথি পুরসভা কি ঘটছে, দমদম, দক্ষিণ দমদম নিয়ে এত ব্যস্ত সিবিআই ইডি, কাঁথি পুরসভার তারা ব্যস্ত নয় কেন? কাঁথি পুরসভার ক্ষেত্রে চোখ বুজে বসে আছে কেন? সেখানে তো ব্যাপক দুর্নীতি হয়েছিল শুভেন্দুর আত্মীয় স্বজনের জমানায়, শুভেন্দুরাই তো চালাতো বকলমে। ফলে আমরা পরিষ্কার বলছি, এটা এক, রাজনৈতিক প্রতিহিংসা; দুই, রাজ্যের বিজেপি তৈরি করে দেওয়া লিস্ট দিল্লিতে যাচ্ছে, সেই লিস্ট আবার দিল্লি থেকে এজেন্সির হাতে যাচ্ছে; তিন, বিজেপি নেতারা আগাম বলে দিচ্ছেন পুরো যে এই এর কাছে যাবে, ওই জেলায় যাবে, তাই জেলায় যাবে, এবং সেগুলো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে হচ্ছে। অর্থাৎ প্রমাণিত যে বিজেপির কথায় রাজনৈতিকভাবে এগুলি চালিত হচ্ছে। এই যে 24 পরগনা জেলায় আবার 5টা লোকসভা রয়েছে,
সেই কারণেই কি বেশি করে উত্তর চব্বিশ পরগনাতে ফোকাস? তার কারণ হচ্ছে এর আগে সন্দেশখালি দেখতে ওরা আরো অনেক জায়গাতেই ফোকাস করে এই গন্ডগোলগুলো করছে, কিন্তু আপাতত যেটা এই মুহূর্তে চোখের সামনে দেখা যাচ্ছে সেটা উত্তর চব্বিশ পরগনা কেন্দ্রিক তাদের এই তৎপরতাটা, যে উত্তর চব্বিশ পরগনাকে কি ভাবে তৃণমূলকে ডিস্টার্ব করা যায়। রাজ্যের কলকাতা সহ অন্য সব জায়গাতেই একই জিনিস হচ্ছে, রাজ্য নেতৃত্বকে হ্যারাস করার চেষ্টা হচ্ছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের গলার কাটা, তাকে তার বিরুদ্ধে চক্রান্ত চলেছে। ফলে এইভাবে ওদের কাজ হচ্ছে, বিজেপি বুঝে গেছে পশ্চিমবঙ্গে হারবে, পশ্চিমবঙ্গে জিতবে না, মানুষ সঙ্গে নেই। ফলে ওরা খেললে হেরে যাবে, খেললে হেরে যাবে। বাংলার মানুষ জানেন খেলা হবে বলতে কি বোঝায়, সেই জন্য খেলার মাঠে ফাঁকা করতে চাইছে, ফাঁকা করতে চাইছে যে তৃণমূল নেতাদের ব্যস্ত করে দেওয়া হোক, তৃণমূল নেতাদেরকে অ্যারেস্ট করা হোক, তৃণমূল নেতাদের সম্পর্কে কালিমালিপ্ত ধারণা তৈরি করিয়ে দেওয়া হোক। সেই কারণে এই অপকীর্তিগুলো এজেন্সি পাঠিয়ে তারা করে যাচ্ছে। এই যে খাদ্য পুরনিয়োগ বা শিক্ষা, এই দুটো অভিযোগ আছে, কখনো কোনোভাবে তাপস রায়ের নাম কোথাও একবারের জন্য আসেনি, হঠাৎ তার বাড়িতে আজকে সকালবেলা চলে গেলেন, খানিকটা অবাক আপনারা? না, প্রথম কথা বিজেপির ক্ষেত্রে অবাক হওয়া খুব মুশকিল, কারণ এরা সব ধরনের নিচে নামতে পারে, সমস্ত রকম, নইলে এত বড় নির্লজ্জ যারা শুভেন্দু অধিকারীর ভিডিও দেখিয়ে চোর বলে সিবিআই চেয়েছিল, সেই সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে তাদের দলে নিয়ে বসে ঘুরছে, এরা সবই করতে পারে। তাপস রায় আমাদের একজন প্রথম সারির রাজ্য নেতৃত্ব, উত্তর চব্বিশ পরগনা জেলারও একটা বড় সড় সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। ফলে তৃণমূলকে বিব্রত করতে গেলে, বিড়ম্বনায় ফেলতে গেলে যে কজনকে আক্রমণ করা দরকার তার মধ্যে নিশ্চয়ই তাপস রায় পড়েন, উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রেও পড়েন, রাজ্য নেতৃত্বের ক্ষেত্রেও পড়েন। সেই কারণে চক্রান্তের মধ্যে তাপস রায়ের নাম ঢুকছে। আজকে আপনাদের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তিনি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাতে বলেছেন যে মানুষটার গায়ে গালি পর্যন্ত লাগেনি, তাকে আজকে তার বাড়িতে ইডি আনা হচ্ছে। কেন মানুষ খেপে যায় এর থেকেই বোঝা যায়। খুব স্বাভাবিক ব্যাপার, যদি সিবিআই এর এফআইআর নেমড রেজিস্টার্ড চোর, বিজেপি যাকে চোর বলেছিল, সেই শুভেন্দু অধিকারী গলাবাজি করে বড় বড় কথা বলে, আর সিবিআই এবং ইডি নির্দোষ নিরপরাধ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে কালিমালিপ্ত করার জন্য তাদের বাড়িতে যায়, সেক্ষেত্রে মানুষ ক্ষিপ্ত হবেন, অভিমানাহত হবেন, অপমানিত বোধ করবেন। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এইগুলোকেই তো আমরা প্ররোচনা বলছি। যদি নিরপেক্ষ হয়, আগে শুভেন্দুকে অ্যারেস্ট করুক, তারপরে নিরপেক্ষতার কথা বলবে এই সিবিআই আর ইডি। বিরোধীরা আবার দেবাংশুর এই কথাটাকে তারা আবার পাল্টা আক্রমণে নামছে, বলছে শুধুমাত্র তাপস রায়ের গায়ে কালি নেই কেন বলছে, অন্যের গায়ে কি কালি আছে? আমার মনে হয় এই স্টেটমেন্টটার কোনো অপব্যাখ্যা হচ্ছে। ও পুরোদস্তুর তৃণমূল সম্পর্কেও বলতে চেয়েছে, আবার যারা এতদিন বিতর্কে জড়িত হননি, আজকে দুম করে প্রথমবার বিতর্কে জড়িত হলেন, সেই হিসেবেও সেই ব্যাখ্যাটা দিয়ে থাকতে পারে দেবাংশু। শ্রমিক ভট্টাচার্য কটাক্ষ করে বলছেন যে যেখানে বিবেকানন্দের জন্মদিনে আগে প্রভাত ফেরি হতো, সেই বাংলাতে এখন সকালবেলা কেন্দ্রীয় বাহিনীর অভিযান হচ্ছে, লজ্জা লাগছে আমার। লজ্জা তো তাদের লাগা উচিত, তার কারণ এটা তো তারা করছেন, তারা করছেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন, যেদিন সারা বাংলা বিবেকানন্দকে প্রণাম করার জন্য সকাল থেকে বিভিন্ন কর্মসূচি থাকে, যেটা সুজিতদারও ছিল, তাপসদারও ছিল, সকলেরই ছিল, সেখানে সকালবেলা ইডি পাঠানো হচ্ছে বাড়িতে, তারপরে তা নিয়েই ন্যাকাশে যে অন্য স্টেটমেন্ট বিজেপির নেতারা দিচ্ছে, এটাই তো লজ্জা। আর একটা তীব্র বৈপরীত্যের কথা বলবো, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে যে ভাষায়, যে শারীরিক অঙ্গভঙ্গিতে শুভেন্দু অধিকারী সস্তা রাজনৈতিক মিথ্যাচার করেছেন, পাগলের মতো চেহারা তাঁর, পাগলের মতো কথাবার্তা, গেছেন স্বামীজিকে প্রণাম করতে, সেখানে বাইরে বেরিয়ে করছেন রাজনৈতিক প্রতিহিংসাজনিত কুৎসা, সেই হচ্ছে একটা শুভেন্দু অধিকারী। আর
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি হাতজোড় করে বলছেন স্বামী বিবেকানন্দের বাড়িতে এসেছি এখানে শ্রদ্ধা জানাতে, এখানে যে যা ইচ্ছা বলতে পারেন, আমি কোনো রাজনৈতিক কথা এখানে বলবো না, যারা বলবেন তাদের শিক্ষা রুচির ব্যাপার, আমি এখানে কোনো রাজনৈতিক উত্তর দেব না। এইটা হচ্ছে তফাৎ। এই 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 তফাৎটা হচ্ছে পুরো দস্তুর তফাৎ, যে শুভেন্দু অধিকারী একটা অসভ্য জানোয়ার আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সুস্থ সচেতন যুবক। এইটা হচ্ছে তফাৎ। স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন তার বাড়ির সামনে দাঁড়িয়ে হাত পা ছুটতে ছুটতে রাজনৈতিক কুৎসিত বিবৃতি দেয়া, সেটা যে সংস্কৃতি নয় বাংলার। রাজনৈতিক বিবৃতি দিতে গেলে সরে গিয়ে অন্য জায়গা থেকে কথা বলতে হয়। বিবেকানন্দের বাড়ির সামনে বিবেকানন্দকে প্রণাম করে বেরিয়ে করা যায় না, এটা শুভেন্দু অধিকারী জানে না। জন্তুতে পরিণত হয়েছে, জানোয়ারে পরিণত হয়েছে। কোনো সুস্থ মানুষ হলে স্বামী বিবেকানন্দকে প্রণাম করতে গিয়ে ওই ঐতিহাসিক বাড়ির সামনে দাঁড়িয়ে দৈনন্দিন সস্তা কুৎসা রাজনীতি করে না। এবং অভিষেক সেখানে যে সুস্থতা এবং রুচির পরিচয় দিয়েছে, শুভেন্দু অধিকারী সাধুবাদ জন্ম নিয়ে অভিষেকের কাছাকাছি আসতে পারবে না। অভিষেকের জুতো পালিশ করে দেওয়ার যোগ্যতাটাও শুভেন্দু অধিকারীর হয়নি। সেটা বারবার প্রমাণ করে দিচ্ছেন যে কেন ওকে বিজেপির দরজায় বেঁধে রাখা, নেড়ি কুকুর বলে ডাকা হয়। যে আজকে যেখানেই তল্লাশি চলছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর যে আয়োজন দেখে মনে হচ্ছে যেন ওটা কোনো সেন্সিটিভ এরিয়া বা ইলেকশন। সেটা তাদের বিষয়। তারা হাল্লা চলেছে যুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে যখন এজেন্সি অভিযান করে তখন শুনে হাল্লার রাজার হাঁকাহাঁকি। গুপিগাইন বাঘাবাইনের মনে আছে? হাল্লার রাজা একজন অসাধু মন্ত্রীর পাল্লায় পড়ে হাল্লার রাজার হাঁকাহাঁকি, উড়ে গেল প্রাণের পাখি। এই হাল্লার রাজার হাঁকাহাঁকি, ওরে বাবা দেখোছে কত সেনা চলেছে সমরে, ওরে হাল্লার রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। ফলে এই যে এজেন্সিকে পাঠানো, আতঙ্ক তৈরি করা, এলাকায় একটা ডমিনেশনের জন্য পাঠানো, এই ক্ষমতাগুলো কেন কাঁথিতে শুভেন্দুদের বাড়ির ওখানে হচ্ছে না? শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর রয়েছে সিবিআই এর, ওর বাড়িতে কেন ইডি তল্লাশি করতে যাচ্ছে না? ওর বিরুদ্ধে নগদ নেওয়ার অভিযোগ আছে, ওর বাড়িতে কেন ইডির তল্লাশি হবে না? শুধুমাত্র বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বিজেপির নির্দেশে এজেন্সি যে কাজগুলো করছে, সেটা এজেন্সির বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা, সুনাম যা ছিল সেগুলো ধুলোয় লুটিয়ে যাচ্ছে। গত কয়েক বছর তো এই রাজ্যের একাধিক জায়গাতে ইডি বা সিবিআই তল্লাশি করেছে, কিন্তু আজকে সেন্ট্রাল ফোর্সকে যে রোলে দেখতে পাওয়া যাচ্ছে, এটা কি সন্দেশখালীর ঘটনার জন্য? হাতে লাঠি, গ্রেনেড, আসলে সব থেকে বেশি এজেন্সির কর্তারা জানেন যে তাদের দিয়ে বিজেপি অন্যায় কাজ করাচ্ছে, ভুল কাজ করাচ্ছে, মানুষের আবেগ তার বাইরে যাচ্ছে। এটা যদি কেউ জেনে থাকে তাহলে সেটা সিবিআই, ইডি, এনআইএ শীর্ষ কর্তারা জানেন, কিন্তু তাদের হাত পা বাঁধা। নিরপেক্ষ কর্তারা কাজ করতে পারছেন না, কারণ ওপর থেকে বিজেপি তাদের দলদাস হিসেবে ব্যবহার করছে। সেই কারণেই তারা যখন জানেন যে মানুষের আবেগে লাগছে, বাংলা সম্মানে রাখছে, চূড়ান্ত পক্ষপাত দুষ্ট কাজ হচ্ছে, বিজেপির দালালি করা হয়ে যাচ্ছে, ফলে মানুষের আবেগ আঘাত পাচ্ছে, সেই কারণেই তারা নিজেদের এই গিল্টি কনসাস মনোভাব থেকেই এরম হেলমেট, লাঠি, কাঁদানে গ্যাস, যত রকম আত্মরক্ষার ব্যবস্থা হয় সেগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। 2019 সালে যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, সেটা নিয়ে আজকে বিজেপি যুব মোর্চা তারা দাবি করছে যে এটা টিএমসি ভেঙেছিল। সেই কারণেই যে তখনকার সিসিটিভি যে ফুটেজ, সেটা 5 বছর হয়ে গেলে এখনো সেটা বাইরে আনা হয়। সেদিন সকলেই জানেন, প্রত্যক্ষভাবেই জানেন, অমিত শাহ র্যালি যাচ্ছিল,
এবং অমিত শাহ সেই মিছিল যাওয়ার সময় সেখান থেকে একদল বিজেপি উগ্র সমর্থক বেরিয়ে এসে তারা তৃণমূলের ছেলেদের মারেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটি ভেঙে দেন। এটা সকলের সামনে ঘটেছে, এর জন্য আলাদা করে সিসিটিভির ফুটেজের কোনো প্রয়োজন পড়ছে না। জানি অধীর চৌধুরীকে এই মন্তব্য মানে ইডির ঘটনা নিয়ে দু ধরনের প্রতিক্রিয়া এসছে। একটা হচ্ছে তিনি বলছেন যে ইডি সক্রিয় হোক, প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বার করুক। আবার এই অধীর চৌধুরী তাপস রায় প্রসঙ্গে বলছেন যে তাপস রায় এটা করতে পারেন না, তার সাথে আমি ব্যক্তিগতভাবে চিনি, হয়তো এই এত কিছু ভিড়ের মাঝে পড়ে তাপস রায় চিড়ে চ্যাপ্টার অবস্থার মধ্যে পড়ে গিয়েছেন। দেখুন, অধীর চৌধুরী আগাগোড়াই এই ইডি বা সেন্ট্রাল এজেন্সি নিয়ে তারা দিশাহীন রাজনীতি করছেন। কারণ তৃণমূলকে এরা হ্যারাস করলে তখন এরা এখানে আনন্দে নাচেন, নৃত্য করেন, আর এই এজেন্সি যখন দিল্লিতে গিয়ে কংগ্রেস নেতাদের ডেকে পাঠায়, কংগ্রেস নেতাদের বাড়ি যায়, তখন তারা তাদের সমালোচনা করেন। ফলে যাদের কোনো স্পষ্ট নীতি নেই তারাই বিভ্রান্ত আচরণগুলো করে বেড়াচ্ছেন। তাপস রায়, যাকে কোনোদিন কোনো বিতর্কে কেউ দোষারোপ করে কাদা ছুঁড়ি করেও এই ঘটনার কোনো রকম কোনো বিতর্কে জড়াতে পারেনি, সেখানে ইডিকে দিয়ে যেগুলো করানো হচ্ছে সেগুলো যে উত্তর চব্বিশ পরগনার রাজনীতি বা তৃণমূলের রাজ্য নেতৃত্বকে বিড়ম্বনায় ফেলার জন্য করা হচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। জোট নিয়ে একটা খবর বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে যে মেঘালয় একটি এবং আসামে দুটো আসন যদি কংগ্রেস তৃণমূলকে ছাড়ে, তখন দুটোর বদলে 3টি আসন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দেবে। এটা নিয়ে যদি কিছু নেই। জোট নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ জোটের বিষয়টা স্বয়ং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। জোটের যখন একটা প্রসেস চলে, যতক্ষণ না সেটার আনুষ্ঠানিক কোনো ঘোষণা হচ্ছে ততক্ষণ সেই প্রসেসে নানা ধরনের আলোচনা চলতে পারে, সেগুলি নিয়ে কোনো মন্তব্য করব না।